সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমরা অধ্যায় 11 প্রায় সকল ধরনের সূত্রগুলো। তো তোমাদের অধ্যায় 11 হায়ার ম্যাথের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি করার আগে এই ধরনের সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবা। তো প্রথম যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্র হচ্ছে যে কোনো দুইটি বিন্দুর মধ্যকার দূরত্ব। যে কোনো দুইটা বিন্দু কিরকম হতে পারে? যদি দুইটা বিন্দু এরকম যদি হয়, এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, এটা হচ্ছে 2,3, এটা হচ্ছে 1,2। যদি এরকম হয় তাহলে এই দুইটা বিন্দুর এই মধ্যবর্তী দূরত্ব আসলে কতটুকু সেটা বের করার জন্য আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করে থাকি। সূত্রটা হচ্ছে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তার মানে হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গের বর্গ। ঠিক আছে, এই দুটাকে যদি আমরা করি তাহলে এই সূত্রের মধ্যে যদি আমরা ফালাই তাহলে হচ্ছে আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব বা মধ্যবর্তী যে দূরত্ব সেটা বের করতে পারবো। তো আমরা যদি এখানে বের করার চেষ্টা করি তাহলে রুট ওভার আমাদের x1 হচ্ছে 2 মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 এর স্কোয়ার। তাহলে আমাদের থাকে রুট ওভার 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তাহলে থাকে √2। এভাবে হচ্ছে আমরা প্রথম সূত্রটা এর ব্যবহার করতে পারি এবং তোমাদের এই অধ্যায়টা করার জন্য এই সূত্রটা বারবার তোমাদের প্রয়োজন হবে। এর পরবর্তী যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যদি এ বি এবং সি দেওয়া থাকে এবং কোনোটা বাহুই যদি সমান না হয়, যেমন এ এর মান যদি 5, বি এর মান যদি 3 এবং সি এর মান যদি 7 দেওয়া থাকে, দ্যাট মিনস এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথমে তোমাকে ক্ষেত্রফল বের করার আগে পরিসীমা বের করতে হবে। আমরা জানি পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। এরপর যদি একটা ত্রিভুজ হয়, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এই যে তিনটা বাহুর যে যোগফল, এই যোগফলকে বলা হয় পরিসীমা। তো পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি, তাহলে 2s a প্লাস বি প্লাস সি। এবং অর্ধ পরিসীমা মানে হচ্ছে অর্ধেক করলে এটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। এই অর্ধ পরিসীমাকে s দ্বারা প্রকাশ করা হয়। এর পরবর্তীতে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। তোমরা এখানে অর্ধ পরিসীমার যে মানটা পাবা সেই মানটা তোমরা এখানে বসিয়ে দিবা। এবং যদি আমরা এখানে অর্ধ পরিসীমার মানটা বের করতে চাই তাহলে 3 প্লাস 4 প্লাস 5 ডিভাইড বাই 2 তাহলে আমাদের আসে 6। ঠিক আছে, তাহলে 6 যদি আসে তাহলে আমাদের এস এর মান হবে 6। তাহলে 6 ইন্টু 6 মাইনাস 3 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 6 মাইনাস 5। এভাবে যদি তোমরা মানটা বসিয়ে দাও তাহলে তুমি এই ক্ষেত্রফলটা বের করতে পারবা। যদি তোমার যদি বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকে, কিন্তু যদি আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য না দিয়ে বাহুগুলোর যদি আমাদের স্থানাঙ্ক দিয়ে দেয়, তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করতে পারি? যেমন তোমাদের যদি বাহু দিয়ে দেয়, তিনটা বাহুর যদি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দেয়, এই একটা ত্রিভুজ, এর তিনটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু এবং এই একটা শীর্ষবিন্দু, এই তিনটা শীর্ষবিন্দু যদি স্থানাঙ্ক দিয়ে দেয় 2,3, 4,5, 7,8, এভাবে যদি দিয়ে দেয় তাহলে ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? তো তখন আমরা ক্ষেত্রফল বের করতে পারি হাফ অফ মডুলাস। এভাবে আমরা এই জিনিসটা যদি লিখি তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে আসে x1 y1 x2 y2 x3 y3 এবং x1 y1। এটার মানে হচ্ছে তুমি যেটা দিয়ে শুরু করবা এইটা দিয়ে তোমাকে শেষ করতে হবে। তো এখানে আমরা যদি এটাকে লিখি তাহলে হচ্ছে আমাদের x1 y1 x2 y2 x3 y3। তো তুমি যদি এই মানগুলো বসিয়ে দাও তাহলে তোমার হচ্ছে ক্ষেত্রফলটা চলে আসবে। এবং এটা গুণ করতে হবে, এর পরবর্তী লাইনে গুণ করতে হবে। গুণটা হচ্ছে এই x1 এবং y2 কে গুণ করবা, এরপর হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে x2 এবং y3 কে গুণ করবা, এর পরবর্তীতে x3 এবং y1 কে গুণ করবা। মাইনাস চিহ্ন দিয়ে এবার অপোজিট ডিরেকশনে লিখবা x2 y1 x3 y2 এবং x1 y3। এভাবে তুমি গুণ করে মাইনাস চিহ্ন করে এই পাশেগুলো যখন লিখবা, তখন তুমি মাইনাস চিহ্ন দিবা এবং এই পাশেগুলো যখন লিখবা তখন তুমি প্লাস চিহ্ন দিয়ে বসিয়ে দিবা। এবং মডুলাস দেওয়া হয় এই কারণে, কারণ ক্ষেত্রফলের মান কখনো মাইনাস হতে পারে না। এই জন্য আমরা মডুলাস চিহ্ন দিয়ে দিই যে যদি মানটা
তোমার মানটা যদি এভাবে দেওয়া থাকে, এখানে যদি আমি এটা এ বিন্দু দিই, এটা বি বিন্দু দিই এবং এটা সি বিন্দু দিই, তার মানে এটা এভাবে ঘুরছে। বাট তুমি যদি এটা এভাবে ঘুরিয়ে নাও, তার মানে তুমি উল্টা দিকে নিয়েছো, তখন তোমার মানটা মাইনাস আসতে পারে, কিন্তু তোমার মানটা একই আসবে কিন্তু মাইনাস আসবে। তো এই জন্য আমরা মডুলাস চিহ্ন দিই, যাতে আমাদের মাইনাস মানগুলো আমরা ত্যাগ করতে পারি বা বাদ দিতে পারি। তো এভাবে হচ্ছে আমরা যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা এভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। এর পরবর্তীতে আমাদের ঢাল নির্ণয় করতে হবে। ঢাল মানে হচ্ছে কোনো এই একটা অক্ষ দেওয়া আছে, এই অক্ষ দেওয়া থাকলে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাকেই বলা হয় ঢাল। তো ঢাল বের করার জন্য আমরা m = tan θ ব্যবহার করতে পারি, অথবা আমরা m = y2 - y1 / x2 - x1 ব্যবহার করতে পারি। তো তোমাদের অনেকের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, তো ঢাল m = আমি কেন tan θ ব্যবহার করলাম, আমি কেন sin cos বা cosec sec এগুলো ব্যবহার করলাম না। তো দেখো, মনে করো এই একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের যখন ঢালটা বের করতে হবে, তখন দেখো এইটুকুর মান, এটা কিসের পরিবর্তন হয়েছে, এখানে x এর পরিবর্তন হয়েছে। আর এখানে আমাদের কিসের পরিবর্তন হয়েছে, এখানে আমাদের y অক্ষের পরিবর্তন হয়েছে। x অক্ষের এবং y অক্ষের পরিবর্তন যখন হয়েছে, তো দেখো এখানে আমি লিখছি y2 - y1, দ্যাট মিন্স হচ্ছে y অক্ষের পরিবর্তন। তাহলে y অক্ষের পরিবর্তন থাকবে উপরে, তো এবং এটা আমাদের কি, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা আমাদের হচ্ছে লম্ব। আর এখানে যদি এটা কোণ ধরছি, তার মানে এই x অক্ষের পরিবর্তন হবে আমাদের ভূমি। আমি এটা নিচের দিকে লিখেছি এই কারণে, কারণ দেখো নিচের দিকে দেওয়া আছে x2 - x1, তার মানে হচ্ছে x অক্ষের যে পরিবর্তনটা, সেটা আমরা নিচে লিখেছি, এবং এই x অক্ষের পরিবর্তনটা হচ্ছে তোমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি, এবং y অক্ষের যে পরিবর্তনটা সেটা হচ্ছে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রে সেটা লম্ব। তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি যদি লিখি, তাহলে tan θ = লম্ব বাই ভূমি। এর জন্য আমরা ঢাল m = tan θ লিখতে পারি, অথবা y অক্ষের পরিবর্তন ডিভাইড বাই x অক্ষের পরিবর্তন, এভাবে আমরা লিখতে পারি। তো এগুলো হচ্ছে তোমাদের 11.1, 2 এবং 3 এর যে সূত্রগুলো সেগুলো। এবং এই পাশে তোমাদের 11.4 এর সূত্রগুলো দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে দুইটি নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ। দুইটি নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু দেওয়া আছে আর এই একটা বিন্দু দেওয়া আছে। এখন এটা একটা সরলরেখা হয়েছে এবং এই সরলরেখার একটা সমীকরণ আছে। এই সমীকরণটা কিভাবে বের করতে পারি, আমরা এই সূত্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। এখানে a = 2,5 আর b = 7, যদি 8 দেওয়া থাকে, তো এখানে আমাদের x1 এর মান হবে 2, y1 এর মান হবে 5, x2 এর মান হবে 7 এবং y2 এর মান হবে 8। এই মানগুলো যদি আমি এই ইকুয়েশনে বসাই দিতে পারি, বসাই দেওয়ার পর যে আমার একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটাকে বলা হবে সরলরেখার সমীকরণ, এবং সেই সরলরেখার সমীকরণ হবে এই দুই বিন্দু সাপেক্ষে সরলরেখার সমীকরণ। এর পরবর্তীতে দেওয়া আছে একটি ঢাল ও একটি বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ। যদি তোমার একটা বিন্দু দেওয়া থাকে এবং একটা ঢাল দেওয়া থাকে, তো আমরা ঢাল বের করার সূত্র আমরা একটু আগে জেনেছি। তো তোমার যদি একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া থাকে, তাহলে বিন্দুটাকে তুমি এভাবে বসাবা। একটা বিন্দু মনে করো তোমাদের এই বিন্দু = 2,3 দেওয়া আছে, তাহলে তুমি এখানে x - 2 বসাবা এবং y - 3 বসাবা, এবং ঢালের মান মনে করো তোমার দেওয়া আছে 5, তাহলে ঢালের মান এখানে বসাবা 5। এর বসানোর পরে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, তাহলে যে ইকুয়েশনটা বের হয়ে আসবে সেটা হচ্ছে তোমার সরলরেখার ইকুয়েশন। এবং এরকম তোমাদের প্রশ্ন কিন্তু 2 মার্কের জন্য আসতে পারে, যেমন বলতে দিতে পারে যে একটি বিন্দু 2,3 এবং ঢাল 5 দেওয়া আছে, সরলরেখার সমীকরণ বের করো। তখন তোমাকে এই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে তোমাকে সরলরেখার সমীকরণটা বের করতে হবে। এর পরবর্তীতে দেওয়া আছে সরলরেখা মূলবিন্দুগামী ও ঢাল m হলে সরলরেখার সমীকরণ। যদি তোমাদের মূলবিন্দু দিয়ে যায়, যেমন একটা ঢাল এরকম হইতেই পারে, এই ঢালটা যেমন আমাদের মূলবিন্দু দিয়ে গেছে, এই মূলবিন্দু দিয়ে গেলে তখন তার সমীকরণ হচ্ছে y = mx। তখন তোমার ঢালের মানটা বলে দিবে, তখন ঢাল m = 3 যদি দিয়ে দেয়, বা m = যে কোনো মান দিয়ে দিতে পারে,
তখন সেই মানটা তুমি যদি বসাও তাহলে যে ইকুয়েশনটা পেয়ে যাবে সেটা হচ্ছে তোমার সরলরেখার ইকুয়েশন বা সরলরেখার সমীকরণ। এর পরবর্তীতে দেওয়া আছে ঢাল এম ও ওয়াই অক্ষের ছেদক। ওয়াই অক্ষের ছেদক মানে এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আচ্ছা, তো এই ওয়াই অক্ষের ছেদক যদি এই সরলরেখাটা এখান থেকে ছেদ করে তাহলে আমাদের মানটা হবে পজিটিভ, তার মানে প্লাস সি হবে। কিন্তু সরলরেখাটা যদি এভাবে ছেদ করে তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকটা, তখন তোমাদের এই সি এর মানটা হবে নেগেটিভ। তো এই সিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক, মানে তোমার ঢালটা ওয়াই অক্ষকে কিভাবে ছেদ করে গিয়েছে। তো যদি তোমার পজিটিভভাবে ছেদ করে যায় তখন প্লাস সি, আর নেগেটিভভাবে ছেদ করে গেলে মাইনাস সি। একইভাবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এর তো একটা মান দিয়ে দিবে, মানে ঢালের একটা মান দিয়ে দিবে, দেন তুমি সরলরেখার সমীকরণটা বের করতে পারবা। তো এগুলো হচ্ছে তোমাদের অধ্যায় 11 এর সূত্রগুলো। এর বাইরে তোমাদের কিছু বেসিক জানতে হবে এই অধ্যায়টা করার জন্য। যেমন মনে করো এই একটা সরলরেখা, এই একটা, এটা হচ্ছে আমাদের একটা অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, যদি কোনো বিন্দু এইখানে থাকে, যদি কোনো বিন্দু এক্স অক্ষের উপর থাকে, তাহলে যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এর ওয়াই এর মান হবে 0। তাহলে এর ওয়াই এর মান কি হবে 0। একইভাবে যদি কোনো বিন্দু ওয়াই অক্ষের উপর থাকে, ওয়াই অক্ষের উপর যদি অবস্থিত হয় তখন আমাদের x এর মান হবে 0। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যে কখন x এর মান 0, কখন একটা সরলরেখার সমীকরণে আমি x = 0 বসাবো, এবং কখন একটা সরলরেখার সমীকরণে আমি y = 0 বসাবো। তো এই সূত্রগুলোর আলোকে যখন আমরা অঙ্কগুলো সমস্যার সমাধান করব তখন তোমাদের কাছে এই জিনিসগুলো আরো সুন্দরভাবে ফুটে উঠবে।